ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত। দেখো, আজকে আমরা আরআরবি এনটিপিসির সিবিটি 2 এর একটা প্রশ্নপত্র আলোচনা করব, যেটা পরীক্ষা হয়েছে তোমার 13ই জুন 2022 তারিখে। ঠিক আছে, আগের দিন আমরা 12ই জুনের প্রশ্নপত্রটা আলোচনা করেছিলাম, আজকে 13ই জুন। এটা কিন্তু সিবিটি 2। ঠিক আছে, সিবিটি 1 এর গুলো অলরেডি করানো হয়ে গেছে তোমাদেরকে। দেখো, তার আগে বলে দিই, তোমরা যারা নতুন করে প্রস্তুতি নিচ্ছ বা আগেও প্রস্তুতি নিয়েছো কিন্তু এখনো ক্লিয়ার হয়নি তোমাদের, তারা বলবো এই যে ব্যাচটা লঞ্চ করা হয়েছে রেল পরীক্ষার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এই ব্যাচটাতে তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষাকে টার্গেট করে পড়ানো হবে। ঠিক আছে, 6 মাসের কোর্স। ঠিক আছে, 6 মাসের কোর্স, প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে 18টা করে ক্লাস করানো হবে। সেটা লাইভ এবং রেকর্ডেড দুটো ফরম্যাটে করানো হবে। তার সাথে পিডিএফ দেওয়া হবে, ইবুকও দেওয়া হবে এবং বিভিন্ন স্টাডি মেটেরিয়াল যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ তোমাদেরকে দেওয়া হবে। এবং তার সাথে 15টা ফুল মক টেস্টও কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে। আর এই ব্যাচটার প্রাইস কত রয়েছে? 1500 টাকা। ঠিক আছে, 6 মাসে 1500 টাকা ওয়ান টাইম পেমেন্ট, এটা জিনিসটা মনে রাখবে, ওয়ান টাইম পেমেন্ট। বারবার পেমেন্ট করতে হবে না, একবার 1500 টাকা দিলেই তোমাদের কমপ্লিট এনটিপিসি এবং গ্রুপ ডির প্রস্তুতি নেওয়া হবে। ঠিক আছে, আর এনটিপিসি গ্রুপ ডির ফর্ম ফিল আপ তো হয়ে গেছে, তোমরা জানো। যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই ব্যাচটা পারচেজ করে নিও। যারা যারা করতে চাও তারা এই যে নাম্বারটা দেওয়া রয়েছে 7550922876, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো। ঠিক আছে, চলো এরপর আমরা আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছিল? দেখো, সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, ঠিক আছে, রাইট টু প্রপার্টি, এটা আগে আমাদের কি ছিল? মৌলিক অধিকার। আর্টিকেল নাম্বার 19-এ এই অধিকারটা আমাদেরকে দেওয়া হয়েছিল, রাইট টু প্রপার্টি। কিন্তু একটা সংবিধান সংশোধনের মাধ্যমে সেটাকে কি করা হয়েছে? মৌলিক অধিকার থেকে হাঁটিয়ে লিগ্যাল অধিকার বা আইনি অধিকার করা হয়েছে, লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে। দেখো, মৌলিক অধিকার বা আইনি অধিকারের মধ্যে পার্থক্য কি? মৌলিক অধিকার হচ্ছে এমন একটা অধিকার যেটা সরকারও তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কিন্তু যেটা আইনি অধিকার সেটা তোমার প্রতিবেশী তোমার কাছ থেকে নিতে পারবে না, বা এমনি সাধারণ মানুষ তোমার কাছ থেকে নিতে পারবে না, কিন্তু সরকার যদি প্রয়োজন মনে করে তোমার কাছ থেকে সেই সম্পত্তিটা নিয়ে নিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে লিগ্যাল রাইট। তো দেখো, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটাকে একটা আইনি অধিকার করা হয়েছিল মৌলিক অধিকার থেকে সরিয়ে? 46তম সংবিধান সংশোধন 1980, নাকি 44তম সংবিধান সংশোধন 1978, নাকি 42তম সংবিধান সংশোধন 1976, নাকি 48তম সংবিধান সংশোধন 1981? তো উত্তরটা করো তোমরা। উত্তরটা হচ্ছে 44তম সংবিধান সংশোধন 1978। ঠিক আছে, এই সংবিধান সংশোধনের মাধ্যমে রাইট টু প্রপার্টিকে আর্টিকেল নাম্বার 300A-তে যোগ করা হয়েছে। দেখো, সংবিধান সংশোধনের যে অপশনগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার আগে সংবিধান সংশোধন নিয়ে কয়েকটা জিনিস তোমরা মনে রাখো। একটা হচ্ছে কি হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন, যেটা আমাদের সংবিধানের ভাগ 20-তে আলোচনা করা হয়েছে। কত নাম্বার ভাগ? 20। যদি বলা হয় আর্টিকেল নাম্বার কত, আর্টিকেল নাম্বার হচ্ছে 368। আচ্ছা, কোন দেশের সংবিধান থেকে সংবিধান সংশোধনের পদ্ধতিটা নেওয়া হয়েছে? সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। প্রথমত এই 3টা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। তারপর জানতে হবে সংবিধান সংশোধন কয় প্রকার। সংবিধান সংশোধন 3 প্রকারের হয়। একটা হচ্ছে তোমার সিম্পল মেজরিটি, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি, আর একটা হচ্ছে তোমার স্পেশাল মেজরিটি প্লাস 50% অফ স্টেট। ঠিক আছে, তাহলে এই 3টা পদ্ধতিতে কি করা হয়? সংবিধান সংশোধন করা হয়। তার মধ্যে এই যে স্পেশাল মেজরিটি ও স্পেশাল মেজরিটি প্লাস 50% অফ দ্য স্টেট, এই যে সংবিধান সংশোধনগুলো হয়েছে এইগুলাই আর্টিকেল নাম্বার 368-এ থাকে। কিন্তু যেটা সিম্পল মেজরিটিতে হয়ে যায় যে সংবিধান সংশোধনগুলো, সেই সংবিধান সংশোধনগুলো কিন্তু আর্টিকেল 368-এ থাকে না।
সংবিধান সংশোধন বলতে কি বোঝায়? আমাদের মূল সংবিধানে যেগুলো লেখা রয়েছে সেটাতে যদি আমাদের বর্তমান সময়ের অনুযায়ী কিছু পরিবর্তন করতে হয় তাহলে একটা বিল নিয়ে আসতে হয়। সেই বিলটা যখন আমাদের পার্লামেন্টে পাস হয়ে যায় তারপর প্রেসিডেন্ট সিগনেচার করে দেয়, তখন সেটা অ্যাক্ট হয়। ঠিক আছে, তো ঠিক একই রকম ভাবে যদি আমাদের সংবিধানের কোনো আর্টিকেলকে চেঞ্জ করতে হয় তার জন্য একটা বিল আমাদের পার্লামেন্টে নিয়ে আসতে হয়, তারপর সেটা পার্লামেন্ট থেকে পাস হওয়ার পর প্রেসিডেন্টের কাছে যায় এবং পরবর্তী ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যায় এবং সংবিধানও পরিবর্তন হয়। তো সিম্পল মেজরিটি কি আমরা প্রথমত দেখব। যে ধরনের বিলগুলো পরিবর্তন করতে গেলে 50% প্লাস 1 মেজরিটি দরকার। 50% প্লাস 1 ভোটিংয়ে যদি 200 জন থাকে, 200 জনের মধ্যে যদি 101 জন হ্যাঁ দেয়, সম্মতি দেয়, সেইটাকে বলা হচ্ছে সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটির মধ্যে কোন কোন সংবিধান সংশোধনগুলো হয়েছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এক হচ্ছে কি, যদি আমাদের দেশ কোনো একটা নতুন রাজ্যকে বা নতুন একটা দেশকে আমাদের সাথে যুক্ত করতে চায়, যেমন সিকিম। সিকিম একটা সময় ভারতের অংশ ছিল না, পরবর্তী ক্ষেত্রে সিকিম ভারতের অংশ হয়েছে। ঠিক আছে, আবার যদি আমাদের কোনো একটা রাজ্যকে ভেঙে নতুন রাজ্য তৈরি করতে হয় সেক্ষেত্রেও কিন্তু সিম্পল মেজরিটির মাধ্যমেই হয়। তাছাড়া বিভিন্ন যে বেতন আমাদের শিডিউল যদি 2 দেখি সেখানে কি দেওয়া রয়েছে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সরকারি কর্মচারীর বেতন সম্বন্ধে বলা রয়েছে। তো কারো যদি বেতন পরিবর্তন করতে হয় তার জন্যও কিন্তু স্পেশাল মেজরিটি বা স্পেশাল মেজরিটি প্লাস 50% অফ স্টেট প্রয়োজন নেই, সিম্পল মেজরিটির মাধ্যমে হয়ে যায়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সিম্পল মেজরিটির এক্সাম্পল। এরপর আমরা দেখব 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি কি হয়েছে। 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রথমত সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে বাতিল হয়েছে, এটা তো একটা হয়েছে। তার সাথে কি হয়েছে, তার সাথে আমাদের আর্টিকেল নাম্বার 352-তে আর্টিকেল নাম্বার 352-তে কিছু চেঞ্জ হয়েছে। কি কি চেঞ্জ হয়েছে দেখো। আর্টিকেল 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি নিয়ে বলে। কি নিয়ে? ন্যাশনাল এমার্জেন্সি, রাষ্ট্রীয় আপাত যেটাকে আমরা বলি। তো রাষ্ট্রীয় আপাত হওয়ার আমাদের আগে যে যে শর্তগুলো ছিল, এক, যদি আমাদের দেশ কোনো দেশের সাথে যুদ্ধ করে বা আমাদের দেশকে কোনো দেশ যদি অ্যাটাক করে বা আমাদের দেশের মধ্যে যদি আন্তরিক অশান্তি দেখতে পাওয়া যায়, বলছে আন্তরিক অশান্তি যদি দেখতে পাওয়া যায় তাহলেও রাষ্ট্রীয় আপাত লাগানো যাবে। এটা আগে ছিল, কিন্তু 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই আন্তরিক অশান্তির পরিবর্তে কি করা হয়েছে, যদি আমাদের দেশের মধ্যে সশস্ত্র বিদ্রোহ দেখা দেয় তখন লাগানো যাবে। তার আগে কিন্তু রাষ্ট্রপতি তার আগে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি লাগানো যাবে না। আরেকটা জিনিস এখানে চেঞ্জ হয়েছে, এখানে হয়েছে যে আগে ক্যাবিনেট মন্ত্রীদের, ক্যাবিনেটের কি দরকার ছিল, মৌখিক পরামর্শের মাধ্যমেই প্রেসিডেন্ট ন্যাশনাল এমার্জেন্সি লাগু করতে পারতো, কিন্তু 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে ক্যাবিনেটের কাছ থেকে রিটেন অনুমতি প্রয়োজন, রিটেন পারমিশন প্রয়োজন। ঠিক আছে, এই জিনিসটা 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছে। এইখানে দেখো আরো একটা সংবিধান সংশোধন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন। এই যে এইটা, যেটা 1976 সালে হয়েছে। কেন জানো? এই 42তম সংবিধান সংশোধনটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এই সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানের অনেক কিছু চেঞ্জ হয়েছে, তার জন্য এটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। তো এটা আমরা এই সাইডে আলোচনা করছি। দেখো 42তম সংবিধান সংশোধন 1976। ঠিক আছে, কি কি হয়েছে আমরা প্রথমত দেখি। এখানে 9টা নতুন আর্টিকেল যুক্ত হয়েছে, 9টি নতুন আর্টিকেল যুক্ত হয়েছে। ঠিক আছে, তো 9টা নিয়ে আলোচনা অবশ্যই আমরা করব না, আমরা যখন সংবিধানের ক্লাস করব, তোমরা যখন ব্যাচটা পারচেজ করে সংবিধানের ক্লাস করবে তখন তোমাদেরকে ডিটেলসে বলা হবে। এখন যে জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে যে কি কি যুক্ত হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ। এক, যুক্ত হয়েছে ভাগ 4A। ভাগ 4A তে কি রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটি, আর্টিকেল নাম্বার 51A। এগুলো কিসের মাধ্যমে যুক্ত হয়েছে? 42তম সংবিধান সংশোধন।
তার সাথে কি যুক্ত হয়েছে? ভাগ 14A। এটা কি নিয়ে? ট্রিব্যুনালস। আচ্ছা, কোন কোন আর্টিকেল? আর্টিকেল নাম্বার হচ্ছে তোমার 323A, আর একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 323B। এই দুটো আর্টিকেল যুক্ত হয়েছে। আচ্ছা, আর কি হয়েছে? আর্টিকেল নাম্বার 39A যুক্ত হয়েছে, যেখানে কি লেখা রয়েছে? ফ্রি লিগাল এড, বিনামূল্যে আইনি সহায়তা, সেটাও কিন্তু এখানেই আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1, তার ডিটেলস তোমাদেরকে দিয়ে দিয়েছি। নেক্সট নেক্সট কি রয়েছে? নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের 73rd সংশোধনীর সাথে সম্পর্কিত? 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে কোনটা রিলেটেড? পৌরসভা, পঞ্চায়েত, পৌর কর্পোরেশন নাকি শহর? দেখো, 73rd যে সংবিধান সংশোধন রয়েছে, তার মাধ্যমে আমাদের 11 নম্বর শিডিউলে কি করা হয়েছিল জানো? পঞ্চায়েতকে যোগ করা হয়েছে। দেখো তাহলে কি করা হয়েছে তোমাদেরকে আগে বলে দিই। এই 73তম সংবিধান সংশোধন 1992 এর মাধ্যমে আমাদের যে শিডিউল রয়েছে না, শিডিউল, সেখানে 11 নম্বর শিডিউলে পঞ্চায়েতকে যোগ করা হয়েছে। তাছাড়াও এই শিডিউল ছাড়াও পঞ্চায়েত কিন্তু আমাদের একটা আলাদা করে ভাগ রয়েছে পঞ্চায়েতের, সেটা হচ্ছে ভাগ 9। ভাগ 9 পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করা হয়েছে আর্টিকেল নাম্বার 243 থেকে 243 ও এইখানে, ঠিক আছে। আচ্ছা, পঞ্চায়েত থেকে একটা প্রশ্ন আসবে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কোন কমিটির সিফারিশে তৈরি হয়েছিল? সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা সমিতি। বলবন্ত রায় মেহতা সমিতির ইয়াতে কি হয়েছিল? ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। ত্রিস্তরীয় বলতে কি? 3টা স্তর। গ্রামের জন্য গ্রাম পঞ্চায়েত, ব্লকের জন্য পঞ্চায়েত সমিতি, আর জেলার জন্য জেলা পরিষদ। এই যে 3টা স্তর, এটাকে বলা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, যেটা বলবন্ত রায় মেহতা সমিতির পরামর্শে তৈরি করা হয়েছিল। আচ্ছা, 73তম সংবিধান সংশোধন হলো, 74তম সংবিধান সংশোধনে কি করা হয়েছে? 1992, এটার মাধ্যমে মিউনিসিপালিটি কে আমাদের 12 নাম্বার যে শিডিউল রয়েছে সেখানে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। নেক্সট, পরবর্তী কোন বছরে মুসলিম লীগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বায়ত্ত শাসনের দাবিতে একটি সিদ্ধান্তে উত্তীর্ণ হয়েছিল? মুসলিম লীগ কি করেছিল? যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বায়ত্ত শাসনের দাবি, মানে একটা আলাদা দেশ গড়ে তোলা মুসলিমদের জন্য। কখন এই দাবিটা তারা তুলেছিল মুসলিম লীগ? 1935 সালে, 1937 সালে, 1940 সালে নাকি 1944 সালে? ঠিক আছে। দেখো, উত্তরটা হচ্ছে 1940 সালে। এই সময় মুসলিম লীগ কি বলে? বলে যে মুসলিমদের জন্য একটা আলাদা দেশ প্রয়োজন, তারা তখন থেকে বলতে শুরু করে। দেখো, মুসলিম লীগ একটা আমাদের যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক একই রকম ভাবে একটা একটা কি বলবো পার্টি ছিল কি? মুসলিম লীগ। দেখো, কংগ্রেসের মধ্যে হিন্দু মুসলমান দুজনেই ছিল, কিন্তু মুসলিম লীগের মধ্যে মুসলমানরাই ছিল। এই যে মুসলিম লীগ, এই মুসলিম লীগের স্থাপনা কবে হয়েছিল জানো? সেটা হচ্ছে 1906 সালে।
কোথায় হয়েছিল? ঢাকাতে, বাংলাদেশের ঢাকা, সেখানে মুসলিম লীগের স্থাপনা হয়। ফাউন্ডার কে কে? ফাউন্ডার বা কে, কারা মিলে এই পার্টিটা গঠন করেছিল? এক হচ্ছে খওয়াজা সালিমুল্লাহ, আরেকটা হচ্ছে সৈয়দ আমির আলী, আর একটা হচ্ছে সৈয়দ নবিবুল্লাহ। ঠিক আছে, এই তিনজন মিলে মুসলিম লীগের স্থাপনা করেছিল। ঠিক আছে, দেখো মুসলিম লীগ থেকে সেরকম পড়ার মতো কিছু নেই। মুসলিম লীগ থেকে একটা আসে, সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডে। মুসলিম লীগ কবে ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করেছিল? সেটা হচ্ছে 16ই আগস্ট 1946। তারা মুসলমানদের জন্য আলাদা দেশ চাইছিল, কিন্তু যখন হচ্ছিল না, তারা কি করেছিল? ডাইরেক্ট অ্যাকশন ডে। প্রথমত এই যে ডাইরেক্ট অ্যাকশন ডে, এটা ছিল একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট। ঠিক আছে, ফার্স্টে এটা ছিল একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট। শান্তিপূর্ণ প্রোটেস্ট, তারা কি চাইছিল? যে তাদের মুসলিম কমিউনিটির জন্য একটা আলাদা দেশ তৈরি করতে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা জানো, যেখানে জিন্না থাকবে, জিন্নার মতন একটা হারামি লোক যেখানে থাকবে, সেখানে কোনোদিনও শান্তিপূর্ণভাবে কিছু হতে পারে না। তো জিন্নার জন্য এখানে কি হয়েছে? এই শান্তিপূর্ণ প্রোটেস্ট পরবর্তী ক্ষেত্রে দাঙ্গার রূপে পরিবর্তন হয়, যার ফলে কলকাতাতে, ঠিক আছে, প্রায় 10,000-এর মতো মানুষের মৃত্যু হয়। মনে রাখবে, 10,000 মৃত্যু ডাইরেক্ট অ্যাকশন ডেতে। 10,000 মানুষের মৃত্যু হয়েছিল এই ডাইরেক্ট অ্যাকশন ডের জন্য। ঠিক আছে, নেক্সট, শঙ্করদেব কর্তৃক সৃষ্ট ভাওনা ভাষায় ব্যবহৃত ঐতিহ্য ভাষা কি? মালায়ালাম, সংস্কৃত, ব্রজওয়ালি, তামিল। ঐতিহ্যবাহী ভাষা কোনটা? ব্রজওয়ালি। নেক্সট, রাই মূলত নিম্নলিখিত কোন রাজ্যের একটি লোকনৃত্য? রাই, রাই কোন রাজ্যের ফোক ডান্স? মণিপুর, মধ্যপ্রদেশ, কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ? বলো, রাই কোন রাজ্যের ফোক ডান্স? রায় হচ্ছে তোমার মধ্যপ্রদেশের। ঠিক আছে, মধ্যপ্রদেশের ফোক ডান্স হচ্ছে রায়। মধ্যপ্রদেশের ফোক ডান্স হচ্ছে রায়। মধ্যপ্রদেশের রায় ছাড়াও আরো দু একটা ফোক ডান্স রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ, লোকনৃত্য রয়েছে। একটা হচ্ছে ফুলপত্তি, একটা হচ্ছে ফুলপত্তি, একটা হচ্ছে অহরিয়া। ফুলপত্তি এবং অহরিয়া। আচ্ছা, আর কি কি রয়েছে? আরেকটা হচ্ছে আড়া নাচ। আড়া নাচ রয়েছে, মটকি নৃত্য রয়েছে, মটকি নৃত্য। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার মধ্যপ্রদেশের। এরপর আমরা দেখবো মণিপুরের কি কি ডান্স রয়েছে। দেখো মণিপুরের কি কি রয়েছে, একটা হচ্ছে সংকীর্তন, আর কি রয়েছে? নটরাস রয়েছে, আর কি রয়েছে? লাই হারোবা। এগুলো সব মণিপুরের। এরপর আমরা দেখবো কর্ণাটকের। কর্ণাটকে কি কি ডান্স রয়েছে? একটা হচ্ছে ইয়াক্স গান, ইয়াক্স গান রয়েছে। করগা রয়েছে, করগা, এটা এখানকার একটা ফোক ডান্স। বীর গাছে,
তাছাড়া বুলাক, ঠিক আছে। আর অন্ধ্রপ্রদেশের কি কি রয়েছে দেখো, একটা হচ্ছে বীর নাট্যম। অন্ধ্রপ্রদেশের কি কি রয়েছে, বীর নাট্যম, ভামাকল্পম, আচ্ছা, কোলাট্টম, আর কি রয়েছে, ভেদি রয়েছে, ভেদি, ধামিসা, মাধুরী, এগুলো হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের ফোক ডান্স। নেক্সট নেক্সট হচ্ছে ঋগ্বেদ থেকে প্রশ্ন দেখো। আচ্ছা, আগের এটা তোমরা নোট করো, তো তখন আমি একটু জলটা খেয়ে নিই। নেক্সট কি রয়েছে, ঋগ্বেদের 128টি স্তোত্র রয়েছে, যা 10টি গ্রন্থে সংগঠিত, যা ড্যাশ নামে পরিচিত। কি বলছে, 1028টা শ্লোক রয়েছে কোথায়, স্তোত্র রয়েছে ঋগ্বেদে। তো এই ঋগ্বেদের এই এতগুলো যে স্তোত্র রয়েছে 1028টা, সেগুলোকে 10টা ভাগে ভাগ করা হয়েছে বা 10টা গ্রন্থে ভাগ করা হয়েছে। সে 10টা গ্রন্থ বা ভাগের নাম কি, মণ্ডল, পদ, পদপথ, নাকি অনুদত্ত, নাকি সূক্ত, কোনটা? এই যে 10টা ভাগে ভাগ করেছে, সেই 10টা ভাগকে কি বলে? তো এই 10টা ভাগকে বলছে মণ্ডল। মনে রাখবে ঋগ্বেদে আছে 10টা মণ্ডল। তো ঋগ্বেদের এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এইটাতে যাওয়ার আগে আমরা বেদ সম্বন্ধে কয়েকটা জিনিস দেখি, তারপর ঋগ্বেদে যাব। দেখো বেদের হচ্ছে টোটাল আমাদের কাছে 4টা বেদ রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে ঋগ্বেদ, একটা হচ্ছে সামবেদ, একটা হচ্ছে যজুর্বেদ, আর একটা হচ্ছে অথর্ববেদ। তার মধ্যে ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই 3টা বেদকে একত্রে বলে বেদ ত্রয়ী, ঠিক আছে। কারণ অথর্ব বেদটা হচ্ছে তোমার রিসেন্টলি এটাকে অ্যাড করা হয়েছে বেদের মধ্যে। এই অথর্ব বেদটাকে লিখেছেন অথর্বা ঋষি। অথর্বা ঋষি। অথর্ব বেদকে বলা হয় ব্ল্যাক ম্যাজিকের বেদ, কালা জাদুর বেদ, ঠিক আছে। এরপর দেখো, এই যে ঋগ্বেদ, ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীন, সব থেকে পুরনো বেদ, ঠিক আছে। আর সামবেদকে বলা হচ্ছে ভারতীয় সঙ্গীতের জনক। সামবেদকে কি বলা হয়, ভারতীয় সঙ্গীতের জনক। আর যজুর্বেদকে বলা হচ্ছে তোমার, এখানে সব রকমের যে যাগ যজ্ঞ রয়েছে না, আমরা যে যাগ যজ্ঞ করি, সমস্ত কিছু লেখা রয়েছে যজুর্বেদের মধ্যে। এরপর আমরা ঋগ্বেদকে নিয়ে একটু আলোচনাটা করে নিই, যেহেতু ঋগ্বেদ থেকে প্রশ্ন, ঠিক আছে। দেখো ঋগ্বেদের টোটাল 1028টা কি রয়েছে, স্তোত্র রয়েছে, ঠিক আছে। আর কি রয়েছে, 10টা মণ্ডল, 10টা মণ্ডল। তো 10টা মণ্ডল মনে রাখা সহজ নয়। এই 10টা মণ্ডলের মধ্যে 3টে আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে 3 নাম্বার মণ্ডল, একটা হচ্ছে 9 নাম্বার মণ্ডল, একটা হচ্ছে 10 নাম্বার মণ্ডল। এই যে 3 নাম্বার যে মণ্ডলটা রয়েছে, এখানে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে। গায়ত্রী মন্ত্র, তোমরা জানো সূর্য দেবতাকে যে মন্ত্রটা অর্পণ করা হয় সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। আচ্ছা, গায়ত্রী মন্ত্র কাকে রিলেটেড, সাবিত্রী। আচ্ছা, এই গায়ত্রী মন্ত্রটা কে লিখেছে, ঋষি বিশ্বামিত্র।
ঠিক আছে, গায়ত্রী মন্ত্রটা কে লিখেছে? ঋষি বিশ্বামিত্র। আচ্ছা, 9 নম্বর মন্ডলে কি রয়েছে? সোম দেবতার উল্লেখ, সোম দেবতা। আর 10 নম্বর মন্ডলটার নাম হচ্ছে পুরুষ মন্ডল, পুরুষ সুক্ত। ঠিক আছে, কি বলা হচ্ছে? পুরুষ সুক্ত। 10 নম্বর মন্ডলের পুরুষ সুক্তটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমাদের যে 4 বর্ণ, সেই 4 বর্ণের উল্লেখ রয়েছে। 4টা বর্ণ কি কি? একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। কি কি 4টা বর্ণ? একটা হচ্ছে ব্রাহ্মণ, একটা হচ্ছে ক্ষত্রিয়, একটা হচ্ছে বৈশ্য, আর একটা হচ্ছে শূদ্র। দেখো, তোমরা বলবে যে এখানেই তো আমাদের 4টা বর্ণে ভাগ করেছে, কিন্তু ঋগ্বেদে যে 4টা বর্ণতে বর্ণতে ভাগ করেছে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে কর্মের উপর, কর্মর উপর ভিত্তি করে এই বর্ণগুলো তৈরি করা হয়েছিল। তোমার কাজ, তুমি ধরো একজন শূদ্র হিসাবে জন্মগ্রহণ করেছো, কিন্তু তোমার কাজ একজন ব্রাহ্মণের মতো তুমি কাজ করছো, পড়াশোনা করছো, জ্ঞান একে অন্যকে জ্ঞান দিচ্ছ, মানে জ্ঞান বিতরণ করছো, ঠিক আছে? তো তাহলে তুমি ব্রাহ্মণ। আবার তুমি শূদ্রের ঘরে জন্ম নিয়ে যদি তুমি একজন রাজার মতো কাজ করো, একটা রাজাকে রাজত্বকে চালাতে পারো বা দেশকে প্রোটেক্ট করো, ক্ষত্রিয়। যেমন এখনকার দিনে যে আর্মিতে যারা রয়েছে, তারা আমাদের দেশকে প্রোটেক্ট করছে, তারা কে? তারা ক্ষত্রিয়। ঠিক আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটাকেই কিছু সুবিধাভোগী মানুষ কি করেছে, এই যে বর্ণ 4টা রয়েছে না, 4টা বর্ণকে বংশগত করে দিয়েছে, বংশগত করে দিয়েছে কিছু সুবিধাভোগী মানুষ। ঠিক আছে, আগে কিন্তু বংশগত ছিল না, নিজের কর্মের উপর, কাজের উপর ডিপেন্ড করে ঠিক করা হতো কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিছু সুবিধাভোগী মানুষ কি করেছে, এটাকে বংশগত করে দিয়েছে, এবং যার ফলে একটা জাতির উপর, এই যে শূদ্র জাতির উপর, শূদ্র জাতির উপর মানে এদের রক্তের উপর দাঁড়িয়ে কি করেছে, এই ব্রাহ্মণেরা সবকিছু ভোগ করে গেছে। এই কথাটা অনেকের হয়তো গায়ে লাগবে, কিন্তু কথাটা ঠিক। প্রথমত কর্মের ভিত্তিতে ছিল, পরবর্তী ক্ষেত্রে বংশগত করে দিয়েছে, এবং এই শূদ্রদের উপর অত্যাচার করার একটা পথ খুলে দিয়েছিল। ঠিক আছে। আচ্ছা, ঋগ্বেদের আরো কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে। ঋগ্বেদে যে আমাদের গোমাতা রয়েছে, গোমাতা, ঠিক আছে, এখানে গোমাতাকে কি বলা হয়েছে? অহন্যা বলা হয়, অহন্যা। ঠিক আছে। আর ঋগ্বেদের যারা পুরোহিত হয়, তাদেরকে বলা হচ্ছে তোমার হূদ্র। এই কয়েকটা পয়েন্ট ঋগ্বেদ থেকে মনে রাখতে হবে। নেক্সট বলছে, নিম্নলিখিতদের মধ্যে কে বর্ণ ব্যবস্থার অন্যায়ের নিন্দা করেছিলেন এবং সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? মূল প্রশ্ন হচ্ছে, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিল? সাবিত্রীবাই, নাকি আয়ঙ্কলি, নাকি জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে, নাকি সায়নী আহির? তো দেখো, সত্যশোধক সমাজ যেটা 1873 সালে গড়ে উঠেছিল, 1873-তে, কিসের জন্য? যারা নিম্ন বর্ণের মানুষ আছে, যারা শূদ্র, তাদের তাদের প্রতি যে অন্যায়, সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তিনি এই মানে সমাজটা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, 1873 সালে। এবং তাই তিনি নিম্ন বর্ণের মেয়েদেরকে শিক্ষার জন্য স্কুলও খুলে দিয়েছিলেন। কে? জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। কে করেছিল? জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। ঠিক আছে। আচ্ছা, ঠিক এরকম মানে আরো অনেকগুলো সংস্থা রয়েছে, অনেকগুলা কি রয়েছে, সমাজ রয়েছে, যেগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল মানুষের উন্নতির জন্য। এই যে আমাদের যে গোড়ামি, সেই গোড়ামি দূর করার জন্য। যেমন একটা হচ্ছে তোমার ব্রাহ্ম সমাজ, বেদ সমাজ, এরকম অনেক সমাজ তৈরি হয়েছে। তো ব্রাহ্ম সমাজ এগুলো তো আমরা প্রত্যেক দিনেই পড়ছি, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ আমরা বাদ দিয়ে চলে যাই, আজকে আমরা সেটাই আলোচনা করবো। দেখো, একটা হচ্ছে তোমার ইয়ং বেঙ্গল, ইয়ং বেঙ্গল, এটাকে স্থাপনা করেছিল কে? ডিরোজিও, হেনরি ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে।
নেক্সট, তারপর হচ্ছে বেদ সমাজ। বেদ সমাজ প্রতিষ্ঠা হয়েছিল তোমার 1864 সালে। কে করেছিল? কেশব চন্দ্র সেন। কেশব চন্দ্র সেন। আচ্ছা, আরেকটা হচ্ছে আহমদিয়া আন্দোলন। আহমদিয়া আন্দোলন, এটা হয়েছে 1889 সালে, 1889-এ। কে করেছিল? মির্জা গুলাম আহমেদ। মির্জা গুলাম আহমেদ। এই মির্জা গুলাম আহমেদ নিজেকে বলতো আমি ইসলাম ধর্মের যে মোহাম্মদ রয়েছে সেই মোহাম্মদ এবং ভগবান শ্রীকৃষ্ণের অবতার মির্জা গুলাম আহমেদ নিজেকে বলতো, ঠিক আছে। এনার একটা লেখা বই রয়েছে, বুক, বইটার নাম কি? বহরিন এ আহমদিয়া। বহরিন এ আহমদিয়া। আরেকটা হচ্ছে আর্য সমাজ, খুব গুরুত্বপূর্ণ। আর্য সমাজ এটা প্রতিষ্ঠা করেছিল কে? 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল সোসাইটি এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1875-এ। কে কে করেছিল? হেলেন পেট্রিবোনা। হেলেন পেট্রিবোনা অ্যান্ড এইচ.এস. অলকাট, ঠিক আছে। নেক্সট, ড্যাশ রাজ্যটি হয়েছে তেলেঙ্গানা। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে থেকে খোদাই করা হয়েছে, মানে তেলেঙ্গানা রাজ্যটা কোন রাজ্যকে ভেঙে তৈরি করা হয়েছে এটাই বলতে চেয়েছে, ঠিক আছে। তেলেঙ্গানা রাজ্যটা কোন রাজ্যটাকে ভেঙে তৈরি করা হয়েছে? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক নাকি মধ্যপ্রদেশ? দেখো, এই যে তেলেঙ্গানা রাজ্যটা আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা যখন তৈরি হয়েছিল তখন ভারতের 29তম রাজ্য হিসাবে ছিল তেলেঙ্গানা। বর্তমানে এটি 28তম রাজ্য, কারণ জম্মু কাশ্মীর কি হয়েছে? রাজ্যের পরিবর্তে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়েছে। তো এই যে তেলেঙ্গানা রাজ্যটা, এটা অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তৈরি হয়েছে। মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্য, ভাষার ভিত্তিতে ফার্স্ট রাজ্য। কোন ভাষার জন্য? তেলেগু ভাষার জন্য, ঠিক আছে। আর এই অন্ধ্রপ্রদেশ থেকেই পরবর্তী ক্ষেত্রে 2 জুন 2014-তে কি হয়? তেলেঙ্গানা তৈরি হয়। তেলেঙ্গানা তৈরি হয়। আচ্ছা, মহারাষ্ট্রের কথা যদি আমরা দেখি তাহলে মনে রাখবে 1 মে 1960, 1 মে 1960 বোম্বে প্রভিন্স থেকে ভেঙে কি হয়? দুটা রাজ্য তৈরি হয়, একটা হচ্ছে মহারাষ্ট্র আর একটা হচ্ছে গুজরাট। যারা মারাঠি ভাষা বলতো তাদের জন্য মহারাষ্ট্র, যারা গুজরাটি ভাষা বলতো তাদের জন্য গুজরাট। আচ্ছা, মধ্যপ্রদেশ থেকে ভেঙে কি তৈরি হয়েছে? ছত্তিশগড়। কত সালে? 2000 সালে, 1 নভেম্বর 2000 সাল মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় তৈরি হয়েছে, ঠিক আছে। নেক্সট, একচেটিয়া এবং নিষেধাজ্ঞামূলক বাণিজ্য অনুশীলন আইন কত সালে পাস হয়েছিল? একচেটিয়া এবং নিষেধাজ্ঞামূলক বাণিজ্য অনুশীলন আইন 1977, 1973, 1980 নাকি 1969? তো এটা কবে এসছিল? এটা এসছিল 1969-এ। 1969। নেক্সট,
নিচের বিকল্প থেকে কালিদাসের বিক্রম বর্ষিয়াম নাটকের চিত্র কোনটি বেছে নিন। বিক্রমর্ষিয়াম, ঠিক আছে। মালবিকার জন্য রাজা অগ্নিমিত্রের প্রেম কাহিনী, নাকি পুরুব ও উর্বশীর প্রেম কাহিনী, নাকি দুষ্যন্ত ও শকুন্তলার গল্প, নাকি নল ও দময়ন্তীর গল্প। তো কালিদাসের যে বিক্রমর্ষিয়াম যে নাটকটা রয়েছে সেটা কার প্রেম কাহিনী দেখানো হয়েছে? তো সেখানে পুরুরব ও উর্বশীর, পুরুরব এবং উর্বশীর যে প্রেম কাহিনী রয়েছে সেটা সেখানে দেখানো হয়েছে। মালবিকা এবং অগ্নিমিত্রা, মালবিকার রাজা অগ্নিমিত্রের সাথে মালবিকার যে প্রেম কাহিনী সেটাও কিন্তু কালিদাস লিখেছেন। সেই বইটার নাম দিয়েছিলেন মালবিকা অগ্নিমিত্র, মালবিকা অগ্নিমিত্র, ঠিক আছে। এরপর দুষ্যন্ত ও শকুন্তলার গল্প, এনাদেরকে নিয়েও কালিদাস লিখেছেন কি, অভিজ্ঞান শকুন্তলম। আর এই বইগুলো ছাড়াও কালিদাসের আরো কয়েকটা বই গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে রঘুবংশম, ঠিক আছে। তারপর হচ্ছে ঋতু সমাহার, ঠিক আছে। আর রয়েছে তোমার মেঘদূতম। এইগুলো হচ্ছে কার, কালিদাসের গুরুত্বপূর্ণ বই। এবার দেখো নল ও দময়ন্তীর যে গল্প, তাদেরকে নিয়ে একটি বই লেখা হয়েছে, আনন্দ নীলকান্ত লিখেছেন। কে লিখেছেন? লেখকের নাম হচ্ছে আনন্দ নীলকান্ত, ঠিক আছে। বইটার নাম কি, নল দময়ন্তী। বইটার নাম হচ্ছে নল দময়ন্তী অ্যান ইটারনাল টেল, ইটারনাল টেল ফ্রম দ্য মহাভারত, ফ্রম দ্য মহাভারত, ঠিক আছে। নেক্সট, কোন ভারতীয় রাজ্য মকর সংক্রান্তিকে পৌষ সংক্রান্তি হিসাবে উদযাপন করে? কি হিসাবে? পৌষ সংক্রান্তি। কোন দিনটাকে? মকর সংক্রান্তিকে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, নাকি রাজস্থান। দেখো এই যে মকর সংক্রান্তি উৎসবটা রয়েছে না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। তো আমাদের পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তিকে বলা হচ্ছে পৌষ সংক্রান্তি, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে যখন আমরা ইউপি বা বিহারে যাব, ইউপি বা বিহার যাব, তখন মকর সংক্রান্তিকে বলা হচ্ছে খিচড়ি, ঠিক আছে। যখন গুজরাট চলে যাব তখন এটাকে বলা হচ্ছে উত্তরায়ণ। আসামে বলা হচ্ছে বিহু, ঠিক আছে। ঝাড়খণ্ডে বলা হয় টুসু পরব। তামিলনাড়ুতে কি বলা হয় জানো? তামিলনাড়ুতে বলা হচ্ছে পোঙ্গল। আর কেরালাতে বলা হচ্ছে তোমার মকর বিলুক্কু। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হচ্ছে মকর সংক্রান্তি। এরপর বলছে মাউন্ট আবু হিল স্টেশনটি নিম্নলিখিত কোন পর্বতমালায় অবস্থিত? মাউন্ট আবু, বিন্ধ্য, সাতপুরা, মাইকাল, নাকি আরাবল্লী। দেখো মাউন্ট আবু এটা অবস্থিত হচ্ছে রাজস্থানে। এরপর তোমরা এখানে ম্যাপটা দেখেই বলো যে রাজস্থানে কোন পর্বতমালাটা রয়েছে, সেটা হচ্ছে আরাবল্লী। আর বিন্ধ্যটাও কিন্তু রাজস্থান থেকেই চলে এসছে, রাজস্থান গুজরাট থেকে। তাহলে উত্তর হচ্ছে তোমার বিন্ধ্য পর্বতমালা, ঠিক আছে। এরপর দেখো আমাদের যে পর্বতমালাগুলো রয়েছে সেগুলো কি কি, যেমন একদম উত্তরে রয়েছে হিমালয়, ঠিক আছে। পূর্ব দিকে যে গাঢ় খাসি জ্যান্তিয়া মেঘালয়ে রয়েছে। এদিকে রয়েছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা, এদিকে পূর্বঘাট। পশ্চিমঘাট এবং পূর্বঘাট যেখানটায় মিলছে সেটা হচ্ছে নীলগিরি, ঠিক আছে। ভারতের দক্ষিণতম যদি বলা হয় পাহাড় কোনটা, সেটা হচ্ছে কাডেমাম পাহাড়।
বোঝা গেছে? দক্ষিণতম, ভারতের দক্ষিণতম, মূল ভূখণ্ডের দক্ষিণতম কাডেমাম পাহাড়। পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট যেখানে মিলছে সেটাকে বলা হচ্ছে নীলগিরি। আর ভারতের মাঝখানে রয়েছে বিন্ধ্য পর্বতমালা, সতপুরা। ঠিক আছে, এ হচ্ছে আমাদের আজকের জিকে ক্লাস, এনটিপিসি সিবিটি 2 13 জুনের প্রশ্নপত্র। তোমাদেরকে প্রথমেও বলেছিলাম, আরও বলছি, যারা রেলের জন্য প্রস্তুতি নিতে চাইছো তাদের এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে আমাদের একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা বিষয়ের এক্সপার্ট দ্বারা তোমাদেরকে পড়ানো হবে। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাস পাবে তোমরা, তার সাথে প্রত্যেকটা লাইভ ক্লাস আবার রেকর্ডেড ফর্মেও পাবে। ঠিক আছে, প্রতি সপ্তাহে তোমরা 18টা করে ক্লাস পাবে, 7 দিনে 18টা ক্লাস। ঠিক আছে, সাথে থাকবে পিডিএফ, ইবুক, বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল এবং 15টা ফুল মক টেস্টও দেওয়া হবে। তার সাথে ডাউট ক্লিয়ারিং ক্লাস এক্সট্রা থাকবে এটা। ঠিক আছে, আর ব্যাচটার মানে কোর্স ফি কত? 1500 টাকা। কোর্স ফি হচ্ছে 1500 টাকা, এক মাসের, এই সরি, ওয়ান টাইম পেমেন্ট, 6 মাসের জন্য। ঠিক আছে, 6 মাসের কোর্স, একবারই পেমেন্ট করতে হবে 1500 টাকা। 6 মাসের মধ্যে তোমাদেরকে সমস্ত কিছু জিকে, ম্যাথ, ইংলিশ, রিজনিং, যা যা দরকার সব কিছু পড়ানো হবে এক্সপার্ট টিচার দ্বারা। ঠিক আছে, তো যারা জয়েন হতে চাও তারা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করো, বা ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে নাম্বারটা দেওয়া থাকবে, সেখান থেকেও যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো আজ এই পর্যন্ত।